2 দিন আগের ঘটনা। পিহু প্রতিদিনের ন্যায় বিকেলের বেলা আঙ্গিনায় ঝাড়ু দিচ্ছিল। সুমা আর সোনালি বারান্দায় বসে ভিডিও কলে জাবরুলের সাথে কথা বলছিলেন। বারান্দার দিকে না তাকালেও কানে ভেসে আসছিল ঠিকই তাদের কথোপকথন। পিহুর মন এখন আর একটুও টানে না জাবরুল কল করলে তার সাথে কথা বলার জন্য। জাবরুলও পিহুর সাথে কথা বলার কোনো ইচ্ছে পোষণ করে না। ফোনের উপাস থেকে জাবরুল বললেন, ছোটবেলায় আমার খুব ঘনিষ্ঠ একজন বন্ধু ছিল। আমাদের এলাকায় এক ছিল, খেলাধুলা, বেড়ে ওঠা সব একসাথেই বলা চলে। যদিও ওরা অনেক ধনী ছিল, কিন্তু আমার বন্ধু আশরাফের মনটা বড্ড ভালো। একদম সাদাসিধে। কোটি টাকার মালিক হওয়া সত্ত্বেও তা নিয়ে কখনো অহংকার দেখায়নি সে। আর সব থেকে বড় কথা, ওর সাহায্যেই তো আমি চট্টগ্রামে এই চাকরিটা পেয়েছিলাম। ওর অবদানটাই আমার জীবনে অনেক বেশি। তোমাদের সাথে সেভাবে কখনো ওর কথা শেয়ার করা হয়নি যদিও। সোমা কৌতূহলী মন নিয়ে জিজ্ঞেস করলেন, হ্যাঁ মনে আছে আমার। তা কি খবর তার? আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছে সে তার পরিবার নিয়ে। কদিন আগে আশরাফ চট্টগ্রামে এসেছিল বিশেষ একটা কাজে। তখন ওর সাথে দেখা হয়েছিল আমার। বলল ওর একমাত্র মেয়ে রুহিনার বিয়ে আগামীকাল। ধুমধাম করেই বিয়ে সম্পন্ন করবে। আমাকে সপরিবারে যেতে বলল, কিন্তু আমার তো ছুটি নেওয়া সম্ভব না। ছেলে দুটো হোস্টেলে আছে। ওদের পরীক্ষা সামনের মাস থেকে, কল করে শুনলাম। তাই তুমি সোনালি আর পিহুকে নিয়ে কাল বিকেলে চলে যেও ওদের বাড়িতে। আমি ঠিকানা বলে দিচ্ছি, লিখে নাও। সম্মান রক্ষার জন্য আমাদের পরিবার থেকে কারো না কারো সেখানে উপস্থিত থাকা জরুরি। এই কথা শুনে সুমার চোখে মুখে খুশির ছাপ ফুটে উঠেছে। বড়লোক বাড়ির বিয়ে মানেই এলাহি আয়োজন। সুমা মনে মনে ভাবলেন, যদি কোনো বড় ঘরের ছেলের নজরে সোনালি পড়ে যায়, তাহলে ওর বিয়ে সেই ছেলের সাথে হয়ে গেলে আমাদের জীবনটা পাল্টে যাবে। এই ভেবে সুমা সোনালির দিকে তাকালেন। সোনালির মুখশ্রী জুড়ে ইতিমধ্যেই উচ্ছ্বাসের ছাপ স্পষ্ট হয়েছে। পরক্ষণে পিহুর কথা মনে হতেই বিরক্তির ছাপ ফুটে উঠল সুমার মুখশ্রী জুড়ে। চিন্তায় আসলো, বড়লোকদের বিয়ে বাড়ি বলে কথা। এমন জায়গায় পিহু পুরনো জামা কাপড় পরে গেলে জাবরুলের সাথে তার নিজের মান সম্মানও নষ্ট হবে। আর জাবরুল যেহেতু স্পষ্টভাবেই বলেছে যে পিহুকেও সঙ্গে করে নিয়ে যেতে হবে, তখন নিতেই হবে। না নিলে যদি জাবরুল রেগে যায়, তখন আরেক ঝামেলা সৃষ্টি হবে, যা সুমা চান না। তাই বাধ্য হয়েই এই নিয়ে কোনো দ্বিমত তিনি পোষণ করলেন না। অতঃপর আশরাফের বাড়ির ঠিকানা নোট করে নিল সোনালি। জাবরুলের বিরতি টাইম শেষ হলে কল কেটে দিলেন তিনি। রান্নাঘরে বসে সবজি কাটছিল পিহু। এদিকে সোনালি আলমারি থেকে নিজের সবচেয়ে দামি জামাটা বের করে শরীরের উপর চাপিয়ে ঢং করে দাঁড়ালো সুমার সামনে। আর বলল, মা, কাল এই জামাটা পরলে আমাকে সব থেকে আকর্ষণীয় লাগবে তো, বলো? সুমা হাসি মুখে বলল, আমার মেয়ে তো সব থেকে সুন্দরী। কি ফর্সা তোর গায়ের রং। তোকে সব পোশাকেই অপ্সরা লাগে রে মা। এটাই পরিস তুই কাল। সোনালি একবার পিহুর দিকে তাচ্ছিল্যের দৃষ্টিতে তাকালো, তারপর আবার সুমার দিকে তাকিয়ে বলল, কিন্তু বাবা যে বলল ওই কালো পেতনিটাকেও নিয়ে যেতে, তো ওটাকে পুরনো জামায় নিয়ে গেলে আমাদের ইজ্জত তো থাকবে না মা। তাহলে ও কি পরবে কাল? কথাটা শুনে সুমার গা জ্বলে উঠল। সত্যিই তো, এই বিষয়টা একটু আগেও সুমার মাথায় এসেছিল। কালকে পড়ার জন্য পিহুকে সুমার কিছু একটা দিতে হবে, নইলে সমস্যা হবে। এই বুঝে সুমা নিজ ঘরে গিয়ে আলমারি হাতড়ে বের করলেন একটি পিঙ্ক রঙের হালকা কাজ করা নরম জর্জেট শাড়ি। তারপর রান্নাঘরের দরজার সামনে দাঁড়িয়ে বিরক্তি ভরা কণ্ঠে বললেন, শুনছো মহারানী, কাল তুমি যাচ্ছ আমাদের সাথে। তাই কাল নিজের ফকিন্নি পোশাক ছেড়ে এটা পরে নিও। আর হে, একটা কথা মনে রেখো, যদি আমার এই শাড়িতে সামান্য কোনো খুঁতও লাগে, তাহলে তোমার কি অবস্থা হবে তা তুমি কল্পনাও করতে পারবে না। এই কথা বলেই সুমা তার হাতে থাকা শাড়িটা ছুঁড়ে মারলো পিহুর দিকে। অতঃপর সুমা স্থান ত্যাগ করলেন। পিহু শাড়িটার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। পরক্ষণেই পিহুর বুক চিরে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। পিহুর জন্মদাতা বাবার রোজগারের টাকায় কেনা এই শাড়িটা, অথচ ভুলে ছিঁড়ে গেলে বা নষ্ট হয়ে গেলে তার জন্য ওকে ভোগ করতে হবে কঠিন কোনো শাস্তি। মুহূর্তে পিহুর মনে পড়ল নিজের জন্মদায়িনী মা প্রিয়ন্তীকে। আজ যদি প্রিয়ন্তী বেঁচে থাকতেন, তাহলে পিহুও হয়তো সোনালির মতো আনন্দ করে পছন্দের জামা হাতে নিয়ে প্রিয়ন্তীর সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করত, মা, কাল এই পোশাক পরলে কেমন লাগবে আমায়? আর প্রতি উত্তরে প্রিয়ন্তী হয়তো মায়া ভরা চোখে পিহুকে দেখে বলতেন, আমার পিহু তো সব সময় সুন্দর ও সবার মধ্যে সেরা, তাই ওকেও অনেক সুন্দর লাগবে। কিন্তু আজ নেই পিহুর সেই মা।
নেই তার স্নেহভরা কোল। মন খারাপ হলে যেই কোলে মাথা রেখে একটু সুখ খুঁজে পাওয়া যেত একসময়। পিহুর দু চোখ ছলছল করছে। পলক ফেলতেই ওর চিন্তা আরো গভীর রূপ ধারণ করলো। পিহু বলল, যার মা নেই তার জন্য এই দুনিয়া শান্তির জায়গা নয়। এই পৃথিবী তো আসলে শাস্তি ভোগের জায়গা। প্রকৃত শান্তি রয়েছে শুধু জান্নাতে। আল্লাহ তাআলা যখন আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালামকে সৃষ্টি করেছিলেন, তখন তিনি তাদের জান্নাতেই রেখেছিলেন। কিন্তু শয়তানের প্রচোরণায় পড়ে তারা দুজনেই নিষিদ্ধ ফল খেয়ে ফেলেন। যদিও আদম আলাইহিসসালাম গিলে নেওয়ার আগেই আল্লাহর নিষিদ্ধ হওয়া বাক্য তার স্মরণ হওয়ায় তিনি আর সেই ফল গিলতে পারেননি। কিন্তু আল্লাহ তাদের ক্ষমা করেননি। শাস্তি ভোগ করার জন্য দুজনকেই পাঠিয়েছিলেন এই দুনিয়ায়। মানুষ ভুলতে বসেছে যে দুনিয়ার এই আনন্দ সুখ এগুলো ক্ষণস্থায়ী। নিজের ঈমান মজবুত করা উচিত প্রত্যেকে। আল্লাহর ভয়ভীতি নিজ মনে রাখা উচিত। তবেই হয়তো প্রকৃত সুখ, মৃত্যুর পর জান্নাত লাভ করা সম্ভব সেই ব্যক্তির পক্ষে। পিহু নিজের দু চোখের পানি মুছে নিল। রান্নার কাজে এবার পুরোপুরিভাবে মন বসালো সে। পরদিন বিকেলবেলা পিহু সুমার দেওয়া শাড়িটা পরেছে। ওর সাজার কোনো সামগ্রী নেই, কেবল ওর মুখটা ধুয়ে মুছে নিয়েছে। হাত কান গলা সব ফাঁকা। হাঁটু ছুঁই ছুঁই চুলগুলো বেনুনি করেছে। এই সাদাসিধে বেশেও পিহুকে অনেক সুন্দর লাগছে। অতঃপর রুম থেকে বেরোতেই পিহু দেখলো সোমা আর সোনালি দুজনে খুব বেশি সেজে ফেলেছে। সোনালি গাঢ় রঙের একটা গাউন পরেছে, ওড়না নেয়নি। পিঠ ছুঁই ছুঁই স্ট্রেট করা পাতলা ফিলফিলে চুলগুলো ছেড়ে দিয়ে রেখেছে। ভারী মেকআপ করেছে, যেন মুখের উপর 1 ইঞ্চি উঁচু আস্তরণ বিরাজ করছে। ঠোঁটের টকটকে লাল লিপস্টিক দিয়েছে সে, যা পুরোপুরি মাত্রাতিরিক্ত রূপ দিয়েছে সোনালীকে। আর সুমা পরেছে একটা গাঢ় সবুজ রঙের বেনারসি। গলায় নিজের এই পর্যন্ত বানিয়ে রাখা 3 ধরনের স্বর্ণের হার রয়েছে। 2 হাত ভর্তি চুড়ি ও 2 হাত মিলিয়ে 3-4টে আঙ্গুলে আংটি পরেছে সে। এক পাশ দিয়ে শীতে উঠিয়ে চুলগুলো খোপা করেছে। সোমাও সোনালীর মতো ভারী মেকআপ করেছে, খয়েরি রঙের লিপস্টিকও দিয়েছে। সোনালী বলল, আজ আমাকে সব থেকে সুন্দরী লাগবে, আমি শিওর। সব ছেলেরা তো আমায় দেখে মুগ্ধ হয়ে যাবে, ঠিক বলছি না? বলো মা। সোমা বললেন, তেমনটাই তো চাই রে সোনালী মা, তেমনটাই যেন হয়। অতঃপর ওরা আগে আগে বের হলো আর পিহু ওদের পিছু পিছু যাচ্ছে। প্রায় 40 মিনিট এর পথ অতিক্রম করার পর গন্তব্যস্থলে পৌঁছালো পিহু, সোমা, সোনালী। অটো থেকে নামার পরই পিহু খেয়াল করলো সোনালীর ডান গালের মেকআপ গুলো কেমন শ্বেতের মতো দেখাচ্ছে। পিহু বলল, আপা, তোমার ডান গালের মেকআপ। পিহুকে পুরো কথা শেষ করতে দিল না সোনালী। বিরক্ত ভরা কণ্ঠে বলল, চুপ, একটা কথাও বলবি না। মেকআপের বিষয়ে তুই কি বুঝিস, হ্যাঁ? আমার এত সুন্দর মেকআপ করা দেখে হিংসায় নিশ্চয় ভিতরে ভিতরে জ্বলছিস, তা আমি জানি। এই বলে সোনালী আর না দাঁড়িয়ে একাই সামনের দিকে অগ্রসর হতে শুরু করলো। সুমা অটোর ভাড়া মিটিয়ে পিহুর পাশে এসে দাঁড়িয়ে বলল, ভিতরে যাওয়ার পর একদম আমাদের আশেপাশে ঘোরাঘুরি করবি না। নিজেকে পুরোটা সময় আমাদের থেকে দূরে রাখবি। এমন ভাবে চলবি যেন আমাদের তুই চিনিস না, আর না আমরা তোকে চিনি, বুঝেছিস? পিহু ঠোঁটে হালকা কামড় বসিয়ে কণ্ঠ নিচু করে বলল, কেউ যদি আমার পরিচয় জানতে চায় তখন কি বলবো? কে তোর পরিচয় জানতে চাইবে? যে সাদাসিধে রূপ নিয়ে এসেছিস এইখানে, বড় বড় মানুষেরা তোকে তাদের সমাজের লোক বলে মনে করবে না, কাজের লোক ভাবে এড়িয়ে যাবে। এই বলে সুমা মুখ বাঁকিয়ে ভিতরে চলে গেলেন। পিহু শব্দ করে একবার দীর্ঘশ্বাস ফেললো। এই একটা কারণেই পিহুর বাড়ির বাইরে নিজের এলাকা ছেড়ে অন্য কোথাও যাওয়ার ইচ্ছে হয় না। যাদের সাথে ওর সর্বক্ষণ উঠা বসা, তারাই ওকে তুচ্ছ তাচ্ছিল্যের নজরে দেখে, সেখানে সমাজের বাকি মানুষেরা আর কি বা দোষ। পিহু মলিন মুখশ্রী নিয়ে কৃত্রিম ফুল দিয়ে সাজানো বিশাল গেট পেরিয়ে ভিতরে প্রবেশ করলো। সরু মরিচবাতি দিয়ে সাজানো ছাদের মতো রাস্তাটা ধরে একটু একটু করে আরো ভিতরে যাচ্ছে সে। চারপাশে কড়া সিকিউরিটি ব্যবস্থা করা হয়েছে। মনোমুগ্ধকর পরিবেশ। বড় লোকদের বড় বড় ব্যাপার। এমন এলাহি আয়োজনে বিয়ে ওর 22 বছরের জীবনে এই প্রথম দেখার সুযোগ পেয়েছে পিহু। এই বাড়ির এরিয়াটা যথেষ্ট বড়। পিহু চারপাশে একবার চোখ বুলালো। বাড়ির চারপাশে বাগানের সাইডে সকল অতিথিরা দাঁড়িয়ে বসে একে অপরের সাথে গল্প করছেন। সকলের মধ্যমণি বিয়ের কোণে বধূ সেজে মঞ্চে বসে আছেন। বর এখনো আসেননি, কারণ মঞ্চে থাকা বরের আসন ফাঁকা। বিশাল বিশাল সাউন্ড বক্সে গান বাজছে। এত শব্দে পিহুর কিছুটা অস্বস্তি বোধ হচ্ছে। তাই পিহু সবার থেকে কিছুটা দূরে একপাশে এসে দাঁড়িয়ে পড়ল।
মনে মনে ঠিক করেছে এই স্থান থেকে সে আর নড়বে না। একেবারে যখন বাড়ি যাওয়ার সময় হবে তখন যাবে। এখানে সবাই যে অনেক গণ্যমান্য ব্যক্তি তা তাদের বাহ্যিক রূপের মধ্য দিয়েই প্রকাশ পাচ্ছে। সোনালি আর সুমা সবার মাঝে মিশে যাওয়ার চেষ্টায় লেগে পড়েছে। সুমা সোনালীকে নিয়ে বেছে বেছে কিছু মহিলা ও 30-এর পাশে বয়স এমন পুরুষদের কাছে দাঁড়িয়ে হেসে হেসে গল্প করার চেষ্টা করছে। হঠাৎ সোনালী সামনের দিকে এগুতে গিয়ে নিজের গাউনের সাথে পা বেজে একজন 40 ঊর্ধ্ব পুরুষের উপর গিয়ে পড়ে। লোকটা সোনালীকে ঠিক করে দাঁড় করিয়ে বললেন, আর ইউ অলরাইট? সোনালী হেসে বলল, হ্যাঁ আমি জানি আজকে আমাকে অনেক সুন্দর লাগছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর প্রশংসা করার জন্য। হোয়াট, আর ইউ ক্রেজি? সোনালী লোকটার কথার মানে বুঝতে পারল না। জোরপূর্বক হেসে বলল, ইয়া ইয়া। লোকটা মহা বিরক্তি নিয়ে বললেন, কোথায় থেকে যে আসে এইসব মূর্খ মানুষ, আমাদের মতো সুশৃঙ্খল সমাজের মাঝে আমি বুঝি না। সোনালী আর সেখানে না দাঁড়িয়ে পুনরায় নিজের মায়ের কাছে এসে দাঁড়িয়ে খুশিতে গদগদ হয়ে সেই 40 ঊর্ধ্ব বয়সের লোকটির চোখের ইশারা করে বলল, মা, ওই যে ওই লোকটাকে দেখছো না? উনি মনে হয় আমাকে অনেক প্রশংসা করলেন, কিন্তু সব কথাই ইংরেজিতে বললেন। আমি তো ইংরেজি বুঝি না। যদিও আমার মতো একজন এত সুন্দর মেয়েকে যে সুন্দর সুন্দর কথাই বলবে তা আমি শিওর। সোমা বললেন, আজ এইখান থেকে একটা বড় সড়ো মাছকে জালে ফাঁসিয়ে নিতে পারিস যদি, তাহলে তোর সাথে সাথে আমাদের ভাগ্য খুলে যাবে। তাই যতটুকু সময় পাচ্ছিস এভাবেই কাজে লাগা, বুঝলি? সোনালি মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে আবার অন্য পাশে গেল। হঠাৎ কোমরের ওপর কারোর ছোঁয়া অনুভব করতেই পিহুর শরীর কেঁপে উঠল। সে আগে পিছে না দেখে না ভেবেই পিছনে ফিরে সেখানে দাঁড়িয়ে থাকা একজন লোকের গালে সজোরে একটা থাপ্পড় দিয়ে বসলো। পিহুর আকস্মিক এমন কাজে উপস্থিত সবার নজর ওর দিকে পড়ল। পিহু থাপ্পড় দেওয়া লোকটার উদ্দেশ্যে চিল্লিয়ে বলল, আপনার ঘরে কি মা বোন নেই? ঘর থেকে বের হন মেয়েদের সাথে অসভ্যতামো করার জন্য, তাদের বাজেভাবে স্পর্শ করার জন্য? আপনার কি এতটুকু লজ্জা বোধ নেই? ওর সামনে গালের ওপর এক হাত রেখে দু চোখ বুজে দাঁড়িয়ে আছে এমপি সারফরাজ ইউসুফ খান। পিহু মূলত সারফরাজ ইউসুফকেই থাপ্পড়টা মেরেছে আর এতগুলো কথা শুনিয়েছে একটু আগে। সারফরাজের বডিগার্ডরা এগিয়ে আসতে নিলে সে অন্য হাত উঠিয়ে ওদের সেখানেই থেমে যাওয়ার জন্য ইশারা করলো। পিহু রীতিমতো রাগে ঘেন্নায় কাঁপছে। পিহু সর্বক্ষেত্রে চুপচাপ সহ্যশীল হলেও নিজের চারিত্রিক দিক থেকে সে অনেক সচেতন ও কঠোর। তাই পরিবেশ পরিস্থিতি মেনে কোনো পদক্ষেপ পিহু এখন নেয়নি। সারফারাজ ওর গাঢ় নীলাভ মণিবিশিষ্ট চোখ জোড়া আগুন গরম করে পিহুর দিকে তাকালো। এই প্রথম জনসম্মুখে ওর গালে পড়া চরের জ্বালা ওর ভিতরটাকে দাউ দাউ করে জ্বালিয়ে তুলছে। কিন্তু পরক্ষণেই সারফারাজের চোখ আটকে গেল পিহুর সাদাসিধে রূপের উপর। পিহুর সাজসজ্জাহীন মুখশ্রী জুড়ে অদ্ভুত এক সতেজ দীপ্তি বিরাজ করছে, যা সারফারাজকে মুক্ত করে তুলেছে। সারফারাজের অপমানে অগ্নিমূর্তি ধারণ করা মুখশ্রীর রং পুরোপুরি মিলিয়ে গেল। ঠোঁটের কোণে ফুটে উঠল এক চিলতে হাসির ঝলক। সারফারাজ দুই ঠোঁটের বাজ থেকে বেরিয়ে এলো কিছু শব্দ। মাশাল্লাহ, কি ভীষণ প্রিটি লাগছে। সারফারাজকে হঠাৎ এইভাবে হাসতে দেখে পিহুর ভিতরে জ্বলতে থাকা আগুনে যেন ঘি পড়লো এবার। তাই পিহুর আর এক মুহূর্তের জন্য সেখানে দাঁড়াতে ইচ্ছে করলো না। পিহু চলে যাওয়ার জন্য উদ্যত হলে সারফারাজ ইউসুফ পিহুর ডান হাতের কবজি আলগোছে চেপে ধরে থামিয়ে দিয়ে গম্ভীর সূক্ষ্ম কণ্ঠে বলল, পুরো সত্যিটা না জেনে এভাবে কোথায় যাচ্ছ প্রিটি হার্ট? পিহু বিস্ফোরিত চোখে পিছন ঘুরে দাঁড়ালো আবারও। সারফারাজের তীক্ষ্ণ দৃষ্টি পিহুর উপরে স্থির। সারফারাজ আবারও বলল, তোমায় আমি স্পর্শ করিনি ঠিকই, কিন্তু তোমার থাপ্পড় খেয়েই তো আমার মনের ঘন্টা বাজতে শুরু করে দিয়েছে। এ দিল তো তুম পে ফিদা হো গয়া পিটি হার্ট। পিহুর শির দ্বারা কেঁপে উঠল এবার রাগে। পিহু সারফারাজের হাতের বাঁধন থেকে নিজের হাতকে মুক্ত করতে হাত মুচড়াতে মুচড়াতে তেজি কণ্ঠে বলল, এইসব কি ধরনের অসভ্যতামো হচ্ছে? হাত ছাড়ুন আমার, নয়তো আরেক গালে থাপ্পড় বসাতে আমি দুবার ভাববো না। সারফারাজ এবার পিহুর দিকে নিজের অন্য গাল এগিয়ে দিয়ে বলল, দাও, এবার থেকে আর মাইন্ড করব না। প্রথম দেখাতেই যেখানে তোমায় মনের রানী বানিয়ে ফেলেছি, সেখানে তোমার দেওয়া প্রতিটি থাপ্পড়কে আমি ভালোবাসার স্পর্শ হিসেবে কবুল করব। উপস্থিত সবাই অবাক ও বিস্ময় ভরা চোখে সারফরাজ আর পিহুকে দেখছে। এমপি সারফরাজ ইউসুফ খানের এমন রূপ সম্পর্কে তারা সবাই একেবারেই অপরিচিত। কেউ কেউ কানাঘুষা বলছে, এমপি সাহেবের কি হয়ে গিয়েছে, এমন ভাবে ওই মেয়েটার সাথে কথা বলছে কেন? তিনি তো ভীষণ গম্ভীর স্বভাবের মানুষ।
তার চোখে চোখ রেখে কথা বলার সাহস যেখানে কেউ পায় না, সেখানে এই মেয়ের হাতে থাপ্পড় খেয়েও তার সাথে কেমন আচরণ করছে, যেন এই মেয়ে তার ঘরের অর্ধাঙ্গিনী। পিহু আশেপাশে দেখে বলল, এই অসভ্য অভদ্র লোকটা আমার সাথে অসভ্যতম করছে, আর আপনারা চেয়ে চেয়ে তা দেখছেন। এই তাহলে আপনাদের উচ্চ শ্রেণীর সভ্য সমাজের আসল রূপ। সারফরাজ চারপাশে একবার নজর বুলিয়ে বলল, এমপি সারফরাজ ইউসুফ খানের উপর কথা বলতে কলিজা লাগে। যা এখানে দাঁড়িয়ে থাকা একটাও প্রাণীর নেই, বুঝলে প্রিটি হার্ট?